যে এই সংস্কার আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন, আপনারাও রোডম্যাপ তৈরি করুন, আমরাও দিই, এই কথাটা আসুক। তার আগে কয়েকদিনের মধ্যে ইলেকশন, সেটা না বলে কয়েকদিনের মধ্যে সংস্কার, সেই কথাটা আমি শুনতে চাইছিলাম। আমরা তরুণরা শুনতে চাইছিলাম আপনি কত দিনের মধ্যে এই বিষয়গুলো সংস্কার করুন, আমরা এই বিষয়গুলো সংস্কার চাচ্ছি। 31 দফা ধরিয়ে দিন আমাদের কাছে গিয়ে, মানে হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে, যে আমরা 31 দফা সংস্কার আমরা করতে চাইছিলাম। যেহেতু তরুণরা আপনাদের হাতে ধরে সংস্কার চাচ্ছে, কয়েকদিনের মধ্যে এটা করতে পারুন, কয় মাসের মধ্যে, সেটা আপনারা একটু আমাদেরকে বলেন। এই কথাটা না বলে যখন আমরা শুনি যে হচ্ছে কয়েকদিনের মধ্যে ইলেকশনের রোডম্যাপ, এই রোডম্যাপ, তখন আমাদের কাছে সন্দেহ হয় যে 90-এর পরে যেই বিপ্লবটা, 90-এর গণঅভ্যুত্থান যেভাবে ব্যর্থ হয়েছে, আমার মনে হয় যে আমার 24-এর অভ্যুত্থানটাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করা হচ্ছে। কারণ আমি একটা কথা বলবো, স্বৈরাচার এরশাদের সময় প্রতিটা ছাত্র সংসদ নির্বাচন ঠিক মতো হয়েছে, 91 থেকে এসে সেটা বন্ধ হলো কেন? গণতান্ত্রিক গভর্নমেন্ট ছিল, আমাদের মিসট্রাস্টের জায়গা কোথায়? কেন 96 ঘটলো, কেন 6 ঘটলো 90-এর গণঅভ্যুত্থানের পর? আসাদের রক্তের সাথে বেইমানিটা কারা করলো? এখন আমরা আবু সাইদের রক্তের সাথে বেইমানি করার পথকে আমাদেরকে বাতলে দেওয়া হবে? আমরা তো তরুণরা সেটা করব না। কেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণভোট সংস্কৃতি বন্ধ করে নাই? কেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য ছাত্রদের জন্য ছাত্র অনুপাত হল করে নাই? এই ব্যর্থতা কি শুধু আওয়ামী লীগ সরকারের? যে কয়েকটা রাজনৈতিক দলে, যে বিএনপি জামাত ক্ষমতায় ছিল, তাদেরও ব্যর্থতা। আগে ওনাদের এই জায়গায় এসে অ্যাড্রেস করে স্বীকার করুক তরুণদের কাছে, আমরাও ব্যর্থ, তবে আমরা এখন তোমাদের সহযোগিতায় সফলতা চাচ্ছি, এই বিষয়গুলো আমরা ব্যর্থ। এই যে আত্মসমালোচনার জায়গাটা রাজনৈতিক দলগুলো যখন করবে, তখন তরুণদের আস্থা ফিরে আসবে। এটা হচ্ছে বাস্তব। তো রোডম্যাপটা ওটাই হবে, যেহেতু রাজনৈতিক দলগুলাই রাষ্ট্র চালাবে, আমরা তো রাষ্ট্র চালাবো না, রাজনৈতিক দলগুলাই রাষ্ট্র চালাবে। রাজনৈতিক দলগুলো এসে বলুক, যেহেতু আস্থার সংকট তৈরি হয়েছে, 90-এর পর আমরা পারি নাই, এখন আমরা এই 31 দফা চাচ্ছি। অন্য একজন মনে 23 দফা দিয়েছিল কোনো একটা রাজনৈতিক দল, জামাতের একটা রূপরেখা আছে, বামদের রূপরেখা আছে, এটা দিয়ে বলুক যে আমাদের এই রূপরেখাগুলো আমরা চেয়েছিলাম সংস্কার করতে, এখন আপনারাই করে দেন, কতদিন লাগবে বলেন। আর বলছেন যে আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমরা এই ভোটিং পর্যায়ে করছি। বারবার তারেক রহমানের নির্দেশে না বলে যদি বলতো আমরাই করেছি, তারেক রহমান নির্দেশ দিতে হয়নি, তাহলে এই সংস্কারটাই আমরা চাচ্ছি। মানে শুধুমাত্র নেতার দিকে তাকিয়ে, একমুখী না তাকিয়ে, প্রতিটা উপজেলায় সিদ্ধান্ত নিতে পারবে যে আমার এই উপজেলার রাজনীতির সংস্কারের জন্য আমার এই উদ্যোগগুলো নিতে হবে, এই সংস্কারটা আমরা চাচ্ছি। আমরা এমন সংস্কার চাচ্ছি যে রাজনৈতিক দুইটা গ্রুপ হয়ে নিজেরা মারামারি করে না, প্রতিযোগিতা করবে। এই সংস্কারটা নিশ্চিত কিন্তু দল থেকেই করতে হবে। মেনলি দল থেকে করা যাচ্ছে না, মেন একটা কারণে সবাই একজনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, একজনের নির্দেশের অপেক্ষায় থাকে। তার পক্ষে তো প্রত্যেকটা জায়গায় নির্দেশ দেওয়া সম্ভব না। মানে যে তৃণমূলের যে শক্তিটা, সেই শক্তিটা আসলে নেই, এটাই বাস্তবতা। এই সংস্কারটা যেদিন দেখবেন যে এখানে বসে আমাদের নাসির ভাইদের মতো যারা আছেন, যারাই আসবেন, তারা যেদিন দেখবেন যে বলবে যে হচ্ছে আমরা আমাদের উপজেলায় এই সংস্কারগুলো, রাজনৈতিক সংস্কারগুলো করে ফেলেছি, সেদিন বুঝবেন যে বাংলাদেশ সঠিক পথে আগাচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই প্রত্যেকের সমালোচনা আমরা করতে পারি, করার জন্য আমি যদি প্রশ্ন করি, এখানে গত 15 বছরে ভাটে পড়ে বিএনপি অনেক সংস্কারের কথা বলতেছে, বাট 10 বছর 90-এর গণঅভ্যুত্থানের পর 10 বছর ক্ষমতায় ছিল বিএনপি জামাত মোটামুটি একে অপরের সাথে থেকে, কেন সেই দিনগুলোতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়নি? মুখের উপর যদি সেই দিন যদি নির্বাচন কমিশনকে যদি সেভাবে শক্তিশালী করা হতো, তাহলে 2006 সালে আন্দোলনের চাপে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হইতো না। 2014-তে রকিব কমিশন যারা ছিল, তারা সরাসরি মুখের উপর শেখ হাসিনাকে বলতে পারতো যে হচ্ছে আমি এই নির্বাচন করব না। মেইন কারণ হচ্ছে 2006-এর আগ পর্যন্ত এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়নি। পুলিশ বাহিনীকে পেটোয়া বাহিনী হিসেবে কে ব্যবহার না করছে? পিএসসিকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক কখন হয়েছে? এই সংস্কারগুলোর জন্য আগে স্বীকার করতে হবে। আমি বলি, আত্মসমালোচনা যেদিন হবে, রাজনৈতিক দলগুলো যেদিন আত্মসমালোচনা করতে পারবে, সেই দিন আমাদের সংস্কার নিশ্চিত হবে। সবকিছু এই অন্তর্বর্তীকালীন সরকার বলতে চেয়েছেন যে শুধু রাষ্ট্রীয় সংস্কার করলে কাজ হবে না, যে পর্যন্ত রাজনৈতিক সংস্কার না হবে। মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রে কিছু সংস্কার করে দিয়ে গেল, কিন্তু রাজনৈতিক দলগুলো সংস্কার হলো না। ধরি যে হচ্ছে একটা বাম দল এর ক্ষমতায় আসলো, একটা দল ক্ষমতায় আসলো, তার ছাত্র সংগঠনের প্রধান কে হবে সেটা দলীয় প্রধান নির্ধারণ করে দিবে, এবং তারা গিয়ে হলে বসে থাকবে, হল দখল করে রাখবে, এবং হলে কে কোন রুমে থাকবে সেটা হবে না। তখন আমরা যারা বাইরে আছি, তখন আমরা নিজেরাও জিম্মি হয়ে যাব। এটাই হয়ে আসছে। এখন সংস্কার করে দিবে এভাবে, কিন্তু তখন কি মানে কেন? বাংলাদেশে তো আইনই আছে যে হচ্ছে ছাত্র সংগঠনগুলা কোনো দল অঙ্গ সংগঠন হইতে পারবে না। বাস্তবে কি কেউ মানছে? এটা তো আইনি, মানে হাইকোর্টের একটা নির্দেশনা আছে, সেটা আওয়ামী লীগ মানে নাই, বিএনপি মানে নাই, কেউই মানে নাই, হচ্ছে। আমাদের সংস্কারটা হচ্ছে
রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনার মধ্য দিয়ে যে সংস্কারটা আসবে সেটাই রাষ্ট্রীয় সংস্কার হিসাবে ফলপ্রসূ হয়ে বের হবে, এর আগে হবে না। ছাত্র সংগঠনগুলোর সংস্কার কেন আজকে ছাত্র সংগঠন প্রত্যেকটার বিরুদ্ধে কেন কথা বলতেছে সাধারণ শিক্ষার্থীরা? আপনার হচ্ছে হলে হলে দেখবেন যে হচ্ছে হলে যে ছাত্রলীগকে যারা মারছে তারা কিন্তু ওই হলে ছাত্রলীগের স্লোগান দেওয়া স্টুডেন্টগুলাই মারছে। আমার স্যার এর প্রমাণ হলে আমি যখন যাই তখন গিয়ে আমি ওদেরকে থামাই, ভাই এটা তো ওদেরই সম্পত্তি, এটা ভাঙ্গিস না। তারা বলছে যে এই হল থেকে আমাকে গেস্ট রুম নিছে, আমাকে রাতে ঘুমাতে দেয় নাই, মিছিলে নিয়ে গেছে। তো এই কাজটা কি শুধুমাত্র ছাত্রলীগই করছে? গণরুম সংস্কৃতি কি শুধুমাত্র 2008 থেকে শুরু হয়েছে? এই প্রশ্নগুলো যখন আমরা রাখবো, আমাদের মূলত আমরা কারোর উপর বিদেশ থেকে বা কারোর উপর ক্ষোভ থেকে আমরা বলছি না, আমরা বারবার বলতে চাচ্ছি 71-এ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। রক্ত দেওয়ার পরে কি হয়েছে? 72 থেকে 75-এ দুঃশাসন দেখতে হয়েছে, বাকশাল দেখতে হয়েছে এই দেশের মানুষকে।